কিছু কিছু ঘটনা মানুষের আজীবনের চেনা যুক্তিগুলোকে 1 সেকেন্ডে ভেঙে গুঁড়ো করে দেয়। আমি বিজ্ঞানের ছাত্র, সবসময় লজিক আর কার্যকারণ খুঁজি। অথচ আজ যখন খাতার পাতায় এই সত্যটুকু লিখতে বসছি, তখন বাইরে আষাঢ়ের কড়া মেঘ ডাকছে। সেদিনের সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়লে এখনও আমার হাত কাঁপতে থাকে। সেদিন আমি আর আমার বাল্যবন্ধু রফিক মোটর বাইকে করে গ্রামের বাড়ি ফিরছিলাম। নিঝুম রাত, ঘড়িতে তখন আনুমানিক 2:30টা। দুপাশে মাইলের পর মাইল খাঁ খাঁ করছে ফসলের ক্ষেত, কোনো জনমানবের চিহ্ন নেই। হঠাৎ রফিকের প্রচণ্ড প্রস্রাবের বেগ হলো। ও বাইকের পেছনে ছটফট করতে করতে বলল, দোস্ত একটু থামা। আমি মোটর বাইকটা রাস্তার পাশে একটা বিশাল প্রাচীন তেঁতুল গাছের নিচে থামালাম। চারপাশটা কেমন যেন থমথমে আর নিঝুম ছিল। বাইকের হেডলাইটের তীব্র আলোটা সামনের কুয়াশায় গিয়ে ধাক্কা খাচ্ছিল। রফিক তাড়াহুড়ো করে তেঁতুল গাছের একদম গোড়ায় অন্ধকারের ভেতর চলে গেল। আমি বাইকে বসে একটা সিগারেট ধরালাম। ঠিক 1 মিনিট পার হয়েছে কি হয়নি, হঠাৎ তেঁতুলতলার ওখান থেকে একটা বিচিত্র শব্দ এলো। কোনো চিৎকার নয়, শব্দটা ছিল একটা চাপা হাড় হিম করা কান্নার মতো। আমি ধক করে উঠে টর্চ জেলে এগিয়ে গেলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। রফিক মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। ওর চোখ দুটো জবা ফুল বা তাজা রক্তের মতো টকটকে লাল হয়ে গেছে। ও আমার দিকে তাকালো, কিন্তু ওর চেনা চোখের মণি দুটো যেন স্থির, নিষ্প্রাণ। কোনো কথা নেই, ও শুধু দাঁতে দাঁত চেপে এক নাগায় ঘুমাচ্ছিল। আমি ওর হাত ধরতেই চমকে উঠলাম। গায়ে প্রচণ্ড জ্বর, যেন ফুটন্ত কড়াইয়ের মতো গা পুড়ছে। কোনো মতে রফিককে বাইকের পেছনে বসিয়ে বেল্ট দিয়ে আমার সাথে শক্ত করে বাঁধলাম, কারণ ওর নিজের শরীরে বসার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। মাঝরাতেই ওকে ওর বাড়িতে নিয়ে এলাম। রফিকের বাবা মা ওর অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দিলেন। প্রথম দিন এবং রাতটা কাটল এক নরক যন্ত্রণার ভেতর। রফিকের শরীরের তাপমাত্রা হঠাৎ করে হাড় কাঁপানো বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আবার ঠিক 10 মিনিট পর আগুনে উত্তাপ ছড়ায়। ও চাদর কামড়ে ছিঁড়ে ফেলছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওর গলার স্বর। ও এক মুহূর্তের জন্যও চোখ মিলছিল না, কিন্তু ওর বন্ধ মুখের ভেতর থেকে একটা খসখসে অতি প্রাকৃতিক গম্ভীর গলার আওয়াজ আসছিল। কোনো চেনা ভাষা নয়, যেন প্রাচীন কোনো মন্ত্র বিড়বিড় করে জপছে। পরদিন অর্থাৎ দ্বিতীয় দিন সকালে গ্রামের মুরব্বীরা এসে এক নজরেই রায় দিলেন, নীলজ্জের মতো নিশুত রাতে তেঁতুলতলায় কাজটা করতে গেলি কেন? ওটা তো সাধারণ গাছ না, ওটা খারাপ জিনদের আখড়া। দুপুর গড়াতেই শুরু হলো হুজুর আর কবিরাজদের আনাগোনা। প্রথমে এলেন পাশের গ্রামের এক নামকরা কবিরাজ। তিনি বড় বড় রসুন আর সরিষা পড়া নিয়ে ঘরে ঢুকলেন। রফিক তখন খাটের সাথে 4 হাত পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অমানসিক শক্তিতে ছটফট করছে। কবিরাজ মশাই যেই ওর বুকে পড়া সরিষা ছুঁড়ে মারলেন, রফিক হঠাৎ এক পৈশাচিক শক্তিতে ওর হাতের বাঁধন ছিঁড়ে ফেলল এবং কবিরাজের দিকে তাকিয়ে বিকট এক দীর্ঘশ্বাস ফেলল। ওর নিঃশ্বাসের বাতাসে পুরো ঘরের সব কটা ল্যাম্প আর মোমবাতি 1 সেকেন্ডে নিভে গেল। কবিরাজ সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর ঝোলা নিয়ে দৌড়ে পালালেন। এভাবে দেখতে দেখতে 3 নম্বর দিন পার হয়ে 4 নম্বর দিনে পা দিল। রফিকের কষ্ট তখন চরমে। 4 দিন ধরে ছেলেটার পেটে 1 ফোঁটা দানা পানি পড়েনি। ওর গাল দুটো তুবড়ে গেছে, চোখের নিচে কালচে কালি পড়েছে, কিন্তু ওর গায়ের সেই দানবীয় শক্তি কমেনি। ঘরের 4 কোণায় লোহার পেরেক পোতা হলো। সারা রাত কোরআন তেলাওয়াত চলল, কিন্তু ঘরের ভেতরের সেই গুমোট দম বন্ধ করা হাওয়া একটুও সরল না। রফিক এক নাগাড়ে খাট ঝাঁকাচ্ছিল। ওর ছটফটানি দেখে মনে হচ্ছিল ওর ভেতরের আত্মাটা বুঝি এক্ষুনি শরীর ফুঁড়ে বেরিয়ে যাবে। 4 নম্বর দিন শেষে যখন গভীর রাত, সবাই যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে, তখন ঘরে এলেন গ্রামের এক অত্যন্ত সাধারণ বয়োবৃদ্ধ এবং অন্ধ মুন্সি সাহেব। পরনে একটা সাধারণ সাদা পাঞ্জাবি
হাতে তসবি। তিনি ঘরে ঢোকার পর কোনো জাঁকজমক বা লম্ফঝম্প করলেন না, বড় শান্ত ওর অবয়ব। মুন্সি সাহেব ধীর পায়ে খাটের পাশে এসে বসলেন। রফিক তখন ওর দিকে তাকিয়ে কুৎসিতভাবে দাঁত খিচিয়ে এক খসখসে গলায় গর্জে উঠল। মুন্সি সাহেব শান্ত মুখে রফিকের কপালে নিজের একটা হাত রাখলেন। হাত রাখা মাত্রই রফিক যেন তীব্র ব্যথায় চিৎকার করে উঠল। ওর পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেল। মুন্সি সাহেব ওর অন্ধ চোখ দুটো বন্ধ করে খুব নিচু কিন্তু গভীর স্বরে সূরা পাঠ করতে লাগলেন। সূরা পড়ার এক পর্যায়ে ঘরের ভেতরের বাতাসটা হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল। মুন্সি সাহেব সূরা থামিয়ে খুব গম্ভীর গলায় শূন্যে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই কে? এই নিষ্পাপ ছেলেকে কেন এত কষ্ট দিচ্ছিস? ঠিক তখনই রফিকের মুখ দিয়ে সেই ভয়ঙ্কর গম্ভীর অলৌকিক আওয়াজটা বের হয়ে এলো। ও বলল, আমি এই তেঁতুলতলার প্রাচীন বাসিন্দা। নিশুত রাতে এই ছেলেটি আমার কোনো তোয়াক্কা না করে সরাসরি আমার গায়ে প্রস্রাব করেছে, আমার পবিত্রতা নষ্ট করেছে। আমি ওর জান না নেওয়া পর্যন্ত ছাড়ব না। ঘরের জানলা দরজাগুলো তখন একা একাই আছাড় খাচ্ছিল। মুন্সি সাহেব একটুও বিচলিত হলেন না। তিনি তাসবি দানা গুনতে গুনতে বললেন, ও তো ইচ্ছা করে করেনি, ও মানুষ, ও ভুল করেছে। সৃষ্টির সেরা জীবকে শাস্তি দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? তুই ওর শরীর ছেড়ে চলে যা, নতুবা আমি পুড়িয়ে ভস্ম করে দেব। মুন্সি সাহেব এবার অত্যন্ত কড়া সুরে এক নাগাড়ে সুরা পড়তে লাগলেন। রফিকের শরীরটা বাতাসে প্রায় 2 ইঞ্চি ওপরে উঠে আবার দড়াম করে খাটের ওপর আছড়ে পড়ল। ওর মুখ দিয়ে সবুজ রঙের এক ধরনের ফেনা বের হতে লাগল। মুন্সি সাহেবের সূরা পাঠ চলতে থাকলো বহুক্ষণ। এক পর্যায়ে যখন চারদিকের পরিবেশটা মনে হচ্ছিল ভেঙে পড়বে, তখনই বহু দূর থেকে একটা শব্দ ভেসে এলো। ভোরের প্রথম ফজরের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম সুরটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার একই সাথে ঘরের বন্ধ জানলাগুলো এক মস্ত ঝটকায় খুলে গেল, আর রফিকের শরীর থেকে তীব্র একটা গরম হাওয়া বের হয়ে হু হু করে জানলা দিয়ে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। এক লহমায় চারদিকের সেই অলৌকিক আতঙ্ক, গুমোট ভাব আর খসখসে শব্দ উধাও হয়ে গেল। ভোরের ঠান্ডা এবং পবিত্র বাতাস ঘরটা ভরে তুলল। রফিক হঠাৎ শান্ত হয়ে গেল। ওর চোখের সেই রক্তের মতো লাল ভাবটা কেটে গিয়ে ওর চেনা চোখ দুটো ধীর লয়ে বন্ধ হলো। ও এক গভীর ঘুমে তলিয়ে গেল। এরপর মুন্সি সাহেব তার শরীর বন্ধ করে দিয়ে গেলেন। সকালের সূর্য খোটার পর রফিকের জ্ঞান ফিরল। ও উঠে বসে চারদিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, দোস্ত, আমার শরীরটা এত ম্যাজম্যাজ করছে কেন? বিগত 4 দিনের কোনো নারকীয় যন্ত্রণার কথাই ওর মনে নেই। ও সম্পূর্ণ সুস্থ। কিন্তু ও যখন জামাটা পাল্টাতে গেল, আমি ওর পিঠের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। ওর ফর্সা পিঠের ওপর 4টে লম্বা কালচে নখের আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে আছে, যা কোনো মানুষের হাত দিয়ে হওয়া অসম্ভব। আমি ওর পিঠের দিকে তাকিয়ে রইলাম। প্রিয় বন্ধুরা, এই ঘটনা কি বুঝলেন? যেখানে সেখানে প্রস্রাব করা ঠিক না। যে কোনো কিছু করার আগে একবার ভালো করে ভেবে নেবেন, কেননা নিজের সতর্কতা নিজেকে রক্ষা করবেন। বন্ধুরা, যদি আপনাদের এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটি ঠান্ডা বাতাস, অশুভ ছায়া, জীবন যেন থমকে দিয়েছে। এরকম একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আজকে। আশা করি ভালো লাগবে। মন দিয়ে শুনতে থাকুন এই সত্য ঘটনাটি। আমার নাম রিয়াজুল ইসলাম কাউসার, জেলা কুমিল্লা, থানা লাকসাম। এই ঘটনাটি কোনো বানানো কাহিনী নয়, এটি আমি শুনেছি আমার দাদির মুখ থেকেই। পরিবারের এক অন্ধকার অধ্যায়, যা আজও আমাদের বংশের মানুষ নীরবে মনে রাখে। তখনকার দিনে আমাদের বসতবাড়িটি ছিল একটি পুরনো দিঘির ঠিক পাশে। দিঘিটি গ্রামের মানুষের কাছে খুব পরিচিত ছিল। দিনে সাধারণ জলাশয়, কিন্তু রাতে অদ্ভুত রকমের নিঃশব্দ ও ভারী। দিঘির পশ্চিম পাড় ঘেঁষে একটি সরু গলি ছিল।
সেই গলি দিয়েই আমাদের বাড়িতে যাতায়াত করতে হতো। আর দিঘির সামান্য দক্ষিণ দিকে দাঁড়িয়েছিল একটি বিশাল বহু বছরের পুরনো তেঁতুল গাছ, এত বড় যে দিনের বেলায়ও গাছটার নিচে আলো ঢুকত না। গ্রামের মানুষ বিকেলের পর সেই গাছের ধারে অকারণেই যেত না। এক রাতে, সময়টা ছিল প্রায় রাত 3টের দিকে, আমার দাদা সারাদিনের কাজ শেষে বাড়ি ফেরেন। শরীর ক্লান্ত, ঘাম আর ধুলোয় ভেজা। বাড়ি ঢোকার আগে গোসল করবেন বলে আমার দাদিকে সঙ্গে নিয়ে দিঘির পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন গ্রামে ঘরে ঘরে কলের পানি ছিল না, দিঘিই ছিল ভরসা। দাদা আর দাদি যখন সেই পশ্চিম পাড়ের গলি দিয়ে হাঁটছিলেন, ঠিক তখনই অদ্ভুত এক দৃশ্য তাদের চোখে পড়ে। তারা দেখলেন তেঁতুল গাছের ডাল থেকে সাদা কাপড় পরা 2-3টি অবয়ব ধীরে ধীরে নিচে নামছে। তারা যেন মাটিতে পা না রেখেই নামল, আর নামার পর সোজা দিঘির দিকে এগিয়ে গেল। কাপড়গুলো অসাধারণ সাদা, আলো ছাড়া আলো ছড়াচ্ছে, কিন্তু মুখ স্পষ্ট নয়। এই দৃশ্য দেখে দাদা আর দাদি আর সামনে এগোনোর সাহস পেলেন না। তারা গলির ভেতরেই দাঁড়িয়ে পড়লেন, নিঃশব্দে দেখছিলেন ওরা ঠিক কী করে। কিছুক্ষণ পর তারা দেখলেন সেই সাদা কাপড় পরা অবয়বগুলো দিঘির পানির ধারে গিয়ে অজু করতে শুরু করল। হাত পা ধোয়া, মুখে পানি দেওয়া, সবই মানুষের মতো। অজু শেষ করে তারা আবার ঠিক যেভাবে এসেছিল সেভাবেই অদৃশ্য হয়ে গেল। যখন তারা ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমার দাদির শরীরের উপর দিয়ে বয়ে গেল এক ঝাপটা ঠান্ডা বাতাস। গভীর রাতে ঠান্ডা নয়, যেন শরীরের ভেতর ঢুকে পড়া কোনো শীতলতা। দাদি তখনও বুঝতে পারেননি সেই বাতাস কত বড় সর্বনাশের ইঙ্গিত বহন করছে। ঘটনাটিকে তারা সেদিন কারো কাছে প্রকাশ করেননি। দাদা দিঘিতে গোসল করে বাড়ি ফিরে যান। জীবন যেন আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয় সত্যিকারের ভয়। দাদি তখন সদ্য সন্তান জন্ম দিয়েছেন। বুকের দুধ খাওয়ানোর মাত্র 3 দিনের মাথায় সেই শিশুটি হঠাৎ মারা যায়। কোনো স্পষ্ট অসুস্থতা ছিল না, কোনো ডাক্তারি কারণও খুঁজে পাওয়া যায়নি। কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। সময় গড়ায়। প্রায় 2 বছর পর আবার সন্তান আসে। পরিবারে আবার আশা জাগে। কিন্তু ভাগ্য যেন আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। এই শিশুটিও 3 দিনের মাথায় মারা যায়, ঠিক একইভাবে। কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণ নেই। এবার আমার দাদা সব কিছু মিলিয়ে ভাবতে শুরু করেন। সেদিন রাতের সেই তেঁতুল গাছ, সাদা কাপড়, অজু আর দাদির শরীরে লাগা সেই ঠান্ডা বাতাস, সব কিছু যেন এক সুতোয় গাঁথা। শেষমেশ তিনি এক অভিজ্ঞ কবিরাজের কাছে যান। কবিরাজ সব কথা শুনে খুব গম্ভীর হয়ে যান। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ওটা সাধারণ কিছু না। ওই দিঘি আর ওই তেঁতুল গাছের সাথে অদৃশ্য কিছু সম্পর্ক আছে। কবিরাজ এক অদ্ভুত প্রতিকার করেন। তিনি একটি কবুতরের গলায় তাবিজ বেঁধে কবুতরটিকে ছেড়ে দেন এবং সেদিনই কঠোরভাবে নির্দেশ দেন, আজ থেকে এই নারী কবুতরের মাংস কখনো খাবে না। এই নিষেধাজ্ঞা মৃত্যুর আগ পর্যন্ত মানতে হবে। সেই দিনের পর থেকে আমার দাদি সত্যি আর কোনোদিন কবুতরের মাংস মুখে তোলেননি। যতদিন বেঁচে ছিলেন সেই নিষেধ তিনি অক্ষরে অক্ষরে মেনে গেছেন। আর আশ্চর্যের বিষয়, এরপর আর এমন কোনো ঘটনা তাদের পরিবারে ঘটেনি। এই ঘটনা শুনতে ভয় লাগে, কিন্তু তার চেয়েও বেশি লাগে ভাবতে। সব কিছু চোখে দেখা নয়, সব রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানে ধরা পড়ে না। আর আমাদের গ্রাম বাংলার সেই পুরনো দিঘি, তেঁতুল গাছ আর গভীর রাত, সবই আজও নিজের ভেতরে লুকিয়ে রাখে এমন অনেক ঘটনা, যেগুলো শুধু সাহস করে শোনার অপেক্ষায় থাকে। আল্লাহই সর্বজ্ঞানী, তিনিই রক্ষা করেন। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি বাস্তব ঘটনা নিয়ে হাজির হয়েছি। শুনতে থাকুন এই ভয়ানক ঘটনাটি। অ্যাম্বুলেন্স চালানোর এই পেশায় লজিক বা আবেগ দিয়ে চললে চলে না।
রাতবিরাতের হাইওয়েগুলোতে এমন সব ঘটনা ঘটে যা সাধারণ মানুষ শুনলে ভাববে আজগুবি গল্প। আমি প্রায় 12 বছর ধরে এই লাইনে আছি। কত ধরনের অ্যাক্সিডেন্ট, কত রকম লাশ যে পেছনের কেবিনে নিয়ে ছুটেছি তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজ থেকে বছর 4 আগে সেই ঝড় বৃষ্টির রাতের ঘটনাটা আমার ভেতরের 12 বছর পুরনো পেশাদার চালকটাকে এক লহমায় নাড়িয়ে দিয়ে গেছে। সেদিন রাত তখন আনুমানিক 2টো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি হাসপাতালের ইমার্জেন্সির পার্কিংয়ে স্টিয়ারিং হুইলে মাথা দিয়ে একটু চোখ বুঝেছিলাম। হঠাৎ ডিউটি অফিসারের জরুরি তলব। সাভার হাইওয়ের ওদিকে একটা মারাত্মক ট্রাক কার কোলাইশন হয়েছে। একজন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় তুলে আনতে হবে। আমার সাথে পেছনের কেবিনে গেলেন হাসপাতালের নতুন ইন্টার্ন ডাক্তার সাব্বির সাহেব। ছেলেটা একদম নতুন, এই প্রথম তার নাইট ডিউটি। আমরা যখন স্পটে পৌঁছালাম তখন দুর্ঘটনা কবলিত গাড়িটা দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। পুলিশ অলরেডি লাশগুলোকে সরিয়ে নিয়েছে। শুধু একজন যাত্রীকে মারাত্মক আহত অবস্থায় স্ট্রেচারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো। তার পুরো শরীর একটা সাদা চাদরে ঢাকা, শুধু ডান হাতটা চাদরের বাইরে বের হয়ে ঝুলছিল। আমি আর দেরি না করে ইগনিশন অন করলাম, সাইরেনটা বন্ধ রাখলাম, কারণ এই নিঝুম রাতে ফাঁকা হাইওয়েতে সাইরেনের কোনো প্রয়োজন নেই। পেছনের কেবিনে সাব্বির সাহেব রোগীর পালস আর স্যাচুরেশন চেক করতে ব্যস্ত হয়ে পড়লেন। গাড়ি সাভার পেরিয়ে গাবতলির দিকে এগোচ্ছিল। বাইরে বৃষ্টির জোর আরও বেড়েছে। সামনের উইন্ডশিল্ড ওয়াইপার দুটো সর্বোচ্চ গতিতে চালিয়েও সামনের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম জিপিএস ন্যাভিগেটরটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ম্যাপটা এক নাগাড়ে কাঁপছে। আমি প্রতিদিন এই রাস্তায় গাড়ি চালাই, প্রতিটা মোড় আমার মুখস্থ, কিন্তু একটু পরেই আবিষ্কার করলাম আমি হাইওয়ে ছেড়ে সম্পূর্ণ অচেনা পিচ ঢালা একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তার দুপাশে কোনো ল্যাম্পপোস্ট নেই, শুধু বিশাল বিশাল কিছু পুরনো কড়ই গাছ দাঁড়িয়ে আছে। আমার খটকা লাগলো। আমি এত পুরনো ড্রাইভার হয়ে ভুল রুটে কিভাবে ঢুকলাম? ঠিক তখনই আমার পেছনের কেবিনের কাঁচের ছোট স্লাইডিং জানলাটায় কেউ টোকা দিল। তাকিয়ে দেখি সাব্বির সাহেব। ওর মুখটা পেছনের টিমটিমে টিউবলাইটের আলোতেও ধবধবে সাদা দেখাচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কাঁচটা সামান্য ফাঁক করে কাঁপানো গলায় বললেন, মিরাজ ভাই, গাড়িটা একটু থামানো যাবে? একটু প্রবলেম হচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে স্যার? এই ঝড় বৃষ্টিতে মাঝ রাস্তায় গাড়ি থামানো যাবে না, রুট অলরেডি ভুল হয়েছে, মেইন রোডে উঠতে হবে। সাব্বির সাহেব আমার কথার কোনো উত্তর দিলেন না। তিনি ওর পকেট থেকে ফোনটা বের করে ওখানেই বসা আমার ফোনে একটা টেক্সট পাঠালেন। ওর হাত এতটাই কাঁপছিল যে ফোনটা ওর হাত থেকে প্রায় পুড়েই যাচ্ছিল। আমি স্টিয়ারিং এক হাতে ধরে অন্য হাতে ফোনটা অন করলাম। টেক্সটে লেখা, মিরাজ ভাই, গাড়ি থামাবেন না, স্পিড বাড়ান। পেছনের এই লোকটার কোনো পালস নেই, বিপিও 0। কিন্তু সবচেয়ে বড় অ্যাবনর্ম্যালিটি হচ্ছে ওর গায়ের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। ওর হাতটা টাচ করতে গিয়ে আমার মনে হলো ওটা কোনো মানুষের হাত না, যেন বরফ হয়ে যাওয়া মাংসের একটা তাল। আর ওর চাদরের নিচ থেকে তীব্র একটা কর্পূরের গন্ধ আসছে। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি পেছনে লুকিং গ্লাসে তাকালাম। চাদর ঢাকা শরীরটা নিথর পড়ে আছে, কিন্তু বাতাসের ঝাপটায় চাদরের কোণাটা একটু সরতেই দেখলাম রোগীর সেই ঝুলতে থাকা ডান হাতটার আঙুলগুলো কেমন যেন অস্বাভাবিক লম্বা, আর ওগুলো কোনো হাড় ছাড়াই মাংসের দলার মতো ঝুলে আছে। আমি এক লহমায় অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ি 80-90 স্পিডে ছুটতে লাগলো, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। দুপাশের সেই কুচকুচে কালো গাছগুলো এক নাগাড়ে পেছনের দিকে ছুটে চলেছে। গাড়ির এসির ভেন্ট থেকে হঠাৎ করে খুব কড়া ঝাঝালো কর্পূরের গন্ধ বেরোতে শুরু করলো। পুরো অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই মাইনাসে নেমে গেল। আমার নিজের মুখ দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের হেডলাইটের তীব্র আলোয় সামনের রাস্তায় যা দেখলাম তাতে আমার হাত পা জমে পাথর হয়ে গেল। রাস্তার ঠিক মাঝখানে
পিচ ঢালা পথের বুক ফুঁড়ে একটা বিশাল প্রাচীন বট গাছ দাঁড়িয়ে আছে। একটা চলন্ত হাইওয়ে বা পিচ রাস্তার মাঝখানে অমন গাছ থাকা অসম্ভব, অবাস্তব। আমি শেষ মুহূর্তে এসে সর্বশক্তি দিয়ে ব্রেকে চাপ দিলাম। টায়ারের তীব্র ঘর্ষণের শব্দ হলো, ক্যাচ। গাড়িটা ঠিক গাছের গুড়ি থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে এসে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোয় দেখলাম সামনের গাছটা কুয়াশার মতো ধোঁয়াটে। ওটার কোনো বাস্তব অস্তিত্ব যেন নেই, অথচ ওটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। পেছনের কেবিনে হঠাৎ একটা খসখসে শব্দ হলো। সাব্বির সাহেব আতঙ্কে একটা মৃদু গোঙানি দিয়ে কেবিনের মেঝেতে বসে পড়লেন। আমি পেছনের গ্লাসে তাকিয়ে দেখলাম রোগীর সেই সাদা চাদরটা আপনা আপনি ইঞ্চি ইঞ্চি করে নিচের দিকে খসে পড়ছে। ওটার নিচ থেকে কোনো চেহারা বের হচ্ছে না, শুধু একটা কুচকুচে পালো ধোঁয়াটে অবয়ব আস্তে আস্তে উঠে বসছে। অ্যাম্বুলেন্সের চারপাশের জানলার কাঁচগুলোতে অদৃশ্য কিছু হাতির নখ দিয়ে আঁচড় কাটার শব্দ হতে লাগলো। স্ক্র্যাচ স্ক্র্যাচ। পুরো গাড়িটা হঠাৎ করে দুলতে শুরু করলো, যেন বাইরে কোনো প্রবল ভূমিকম্প হচ্ছে। সাব্বির সাহেব চোখ বন্ধ করে কাঁপছিলেন, আর আমার হাত তখন চাবির ইগনিশনে জমে গেছে। গাড়ি স্টার্ট নেওয়ার কোনো লক্ষণই নেই। ঠিক সেই চরম শ্বাসরুদ্ধকর মুহূর্তে যখন মনে হচ্ছিল গাড়ির কাঁচগুলো ভেঙে ওই অশুভ অন্ধকার আমাদের গ্রাস করে নেবে, তখনই বহু দূর থেকে একটা শব্দ ভেসে এলো। কাছের কোনো এক গ্রামের মসজিদ থেকে মাইকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম সুরটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই যেন এক জাদুকরী ফুঁয়ে পুরো দৃশ্যপট বদলে গেল। আমার চোখের সামনের সেই রাস্তার মাঝখানের বিশাল বটগাছটা এক পলকে বাতাসে মিলিয়ে গেল। সামনের রাস্তাটা হঠাৎ করেই আবার সেই চিরচেনা আমিনবাজারের চওড়া হাইওয়েতে রূপ নিল। চারপাশের সেই তীব্র কর্পূরের গন্ধ আর হাড় কাঁপানো ঠান্ডা এক লহমায় উধাও। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটগুলো আবার স্বাভাবিকভাবে জ্বলে উঠল। আমি হড়বড় করে গাড়ি থেকে নেমে পেছনের কেবিনের দরজাটা খুললাম। সাব্বির সাহেব তখনও মেঝেতে বসে হাঁপাচ্ছেন, আর স্ট্রেচারের ওপর রোগীটি ঠিক যেভাবে শোয়ানো ছিল, ধবধবে সাদা চাদরে ঢাকা, হুবহু সেভাবেই নিথর পড়ে আছে। ওর হাতটাও ওভাবেই চাদরের বাইরে ঝুলছে, তবে এখন ওটা একটা সাধারণ মানুষের মতোই স্বাভাবিক। সকালের হালকা আলো ফুটতে শুরু করেছে। আমি আর সাব্বির সাহেব কেউ কোনো কথা বললাম না, কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যা খোঁজার চেষ্টাও করলাম না। আমি নিঃশব্দে চালকের সিটে ফিরে এসে গাড়ি স্টার্ট দিলাম। আজানের শেষ ধ্বনিটা তখনও ভোরের বাতাসে ভাসছিল, আর আমরা হাসপাতালের চেনা গেটের দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলাম। মিরাজ খন্দকার নামক এক অ্যাম্বুলেন্স চালকের থেকে শোনা ঘটনাটি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন এখন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি একটি অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে শোনা। নাম মজিদ মিয়া, পেশায় অ্যাম্বুলেন্স চালায়। তার সাথে হেল্পার আছে, নাম জনি। মজিদ মিয়া এবং জনি রাত দিন যে কোনো সময় যখন ভাড়া পাবে তখনই ভাড়া মারে। জনি হচ্ছে মজিদ মিয়ার খুব ভালো এবং কাছের একজন হেল্পার। তারা সকালে ঠিক 10টায় একটা ভাড়া পাই। একটি রোগীকে নিয়ে হসপিটালে যেতে হবে ঢাকায়। ঢাকায় যাওয়ার জন্য জনি এবং মজিদ মিয়া ওই রোগীকে নিয়ে চলে যায় ঢাকায়। ঢাকা মেডিকেলে যখন রোগীকে নেমে দেওয়া হয়, তারপরে ঠিক আসরের পর এই অবস্থায় ওরা রোগীকে নেমে দেয়। দেওয়ার পর ওরা খাওয়া দাওয়া করার পরে ঠিক সন্ধ্যার সময় ওরা চা খাওয়ার জন্য বাইরে এক দোকানে আসে।
গাড়ি সাইড করে লাগিয়ে রাখছে। মসজিদ নিয়ে চা খাইতে খাইতে তখন জনি সাইডে চলে যায় সিগারেট খাওয়ার জন্য। এসব আমাদের পাঠিয়েছেন মজিদ মিয়া, কেননা মজিদ মিয়ার সাথে এই ঘটনাটি ঘটেছে। চা খাইতে খাইতে হঠাৎ করে একটা মুরব্বী মানুষ এসে বলে, ভাই আপনি দেখলাম আপনার গাড়ি নিয়ে আসলেন, আপনি কি একটি ভাড়া মারবেন? তখন মজিদ মিয়া বলে, দেখেন কাকা, আমার তো কাজই হচ্ছে ভাড়া মারা, বলেন আপনি কোথায় যাবেন? তখন ওই মুরব্বী মানুষটা বলে, আমি যাব বরিশালে। তো বলে, বরিশালে যাবেন? ঠিক আছে যাব, রুগী নাকি? তখন ওই মুরব্বী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলে, রুগী না বাবা, আমার ছেলের মৃতদেহ, লাশ। তখন মজিদ মিয়ার সাথে ওই মুরব্বীর ভাড়া নিয়ে কথা হয়। তখন মজিদ মিয়া যে কয় টাকা ভাড়া চায় ওই কয় টাকায় রাজি হয়ে যায় ওই মুরব্বী মানুষটা। তখন জনিকে ডাক দেয় এবং জনিকে বলে, এখান থেকেই একটা বরিশালে ভাড়া পাইছি, এই কয় টাকা, চল ওইটা ভাড়া মেরে তারপরে বাসায় চলে যাব। জনি কিছু বলল না, শুধু একটা কথাই বলল, রুগী না লাশ? তখন জনের কথা শুনে মজিদ মিয়া বলল, একটি লাশ। তো জনি বলল, লাশটা নিজের চোখে দেখছেন? বলল না। লাশটা না দেখিয়ে আপনি ভাড়া ঠিক করলেন, আগে লাশটাও দেখবেন। তখন মজিদ মিয়া আর জনি চলে যায় ওই মুরব্বীর ওখানে। যাওয়ার পর দেখে বাহিরে কফিনে করে লাশটা রাখছে। লাশটা দেখার জন্য মজিদ মিয়া বলে, তখন কফিনের মুখটা সরিয়ে দেয়। দেওয়ার পর যখন লাশটা দেখে মজিদ মিয়া, দেখার সাথেই মজিদ মিয়া চমকে ওঠে, মুখ ঘুরিয়ে নেয়, কেননা লাশটা হচ্ছে পচা, কালো হয়ে গেছে, মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে এরকম। তখন কিছু না বলে বলতেছে, আমি আর দেখবো না, লাশটা আপনারা তোলেন। তখন ওই ছেলের বাবা এবং ওই ছেলের পাড়া প্রতিবেশী একটা ভাই, ওই দুইজন মিলে আর মজিদ মিয়া, হসপিটালের ওয়ার্ড বয়, সবাই মিলে লাশটা অ্যাম্বুলেন্সে তোলার পরে মজিদ মিয়া গাড়ি সব চেক করে, চাকা সব কিছু চেক করার পর মজিদ মিয়া ড্রাইভারের সিটে চলে যায় এবং জনি সামনে ড্রাইভারের পাশে বসে পড়ে। কফিন পিছনে এবং কফিনের সাইডের সিটে ওই ছেলে লাশের বাবা আর পাড়া প্রতিবেশী ভাই বসে পড়ে। গাড়ি স্টার্ট দেয়, বিসমিল্লাহ বলে গাড়ি যেতে শুরু করে। গাড়ি যেতে যেতে তখন হঠাৎ করে কেমন একটা অনুভূতি হয়, গরম ঠান্ডা একটা বাতাস অনুভব করে মজিদ মিয়া। সে তোয়াক্কা না করে চলে যায় তার নিজের মনে, গুনগুন গুনগুন করে যাচ্ছে। তখন হঠাৎ করে জনি মজিদ মিয়াকে বলে, ওস্তাদ একটু রেডিওটা ছাড়েন। তখন মজিদ মিয়া বলে, তোর কি মাথা ঠিক আছে? লাস্ট নিয়ে যাচ্ছ, তুই গান শুনবি? তখন না ওস্তাদ, গান না, একটু খবর টবর শুনতাম। তখন বলে, ঠিক আছে দেয় রেডিও। 2-4 মিনিট চলার পর জনি বন্ধ করে দেয়। তখন মজিদ মিয়া বলে, বন্ধ করলি কেন? বলে, আর শুনবো না, ভাল লাগতেছে না, হালকা হালকা ঘুম ঘুম ভাব। তখন মজিদ মিয়া বলে, কিরে তো ঘুম ধরছে? বললো, হ্যাঁ ওস্তাদ, হালকা ঘুম ধরছে। তখন মজিদ মিয়া বলে, তাহলে তুই ঘুম বাড়িয়ে নে। জনির চোখ বন্ধ করে, ক্ষণিকের মধ্যে ওই রেডিওটা অটোমেটিক আবার চালু হয়ে যায়। মজিদ মিয়া বন্ধ করার চেষ্টা করে, জনি জেগে ওঠে, জনিও বন্ধ করার চেষ্টা করে, বন্ধ হয় না। এক পর্যায়ে মজিদ মিয়া ওই রেডিওটা বাড়ি মারার পরে বন্ধ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তখন মজিদ মিয়া ধীর গতিতে গাড়ি চলতেইছে, একটু পরে গাড়ি স্পিড একটু বাড়িয়ে দেয়। তারপর হঠাৎ করে গাড়ির ছাদের উপর মনে হয় ধাম করে কি যেন একটা পড়লো, মনে হয় 20-25 কেজি ওজনের কি যেন একটা গাড়ির ছাদের উপর পড়লো। সবাই চমকে উঠল, কেরে কি পড়তে পারে? তখন ওই ছেলের বাবা, মানে লাশের বাবা আর হচ্ছে পাড়া প্রতিবেশী ভাই বলল, দেখেন তো গাড়ির উপর কি পড়ছে। তখন মজিদ মিয়া বলল, হয়তোবা এটা কোনো শুকনো গাছের ডাল পড়ছে, টেনশন নেই, চলেন। তখন একটু যাওয়ার পরে
ওই ছেলের বাবাটা বলে, আরেকবার চেক করে দেখো, এটা তো ডাল পড়ার মতো সাউন্ড হলো না, মনে হয় 20-25 কেজি ওজনের ভারী একটা কি জানি এটা পড়লো। একটু দূর যেয়ে মজিদ মেয়ে গাড়িটা সাইড করার পর গাড়ির থেকে নামে, একটা লাঠি নেয়, দেওয়ার পর চায়ের ধার দিয়ে ঘোরার পরে নিচ থেকে তো আর থা পাবে না, ছাদ দেখতে পাবে না, আমার লাঠিটা দিয়ে দেখতেছে কি আছে। তখন লাঠিটা দেখে কিছু নেই, কিছু বাজে না। ওই পাশে গেল, ওই ফের দেখে বলে কিছু বাজে না, লাঠি রেখে আবার উঠে পড়ে। তখন ওই বৃদ্ধ লোকটা বলল, কি বাবা, কি দেখলা? তখন বলতেছে, কই বললাম না আপনাদের শুকনো ডাল পড়ছে। তাই বলে মজিদ মেয়ে আবার গাড়ি স্টার্ট দেয়, চলতে থাকে। চলতে তখন মজিদ মেয়ে লক্ষ্য করে দেখে লুকিং গ্লাসে 2টা লাল চোখ। মজিদ মেয়ে চমকে ওঠে, চিপের ধার দিয়ে ঘাম টপ টপ করে পড়ে যাচ্ছে। দেখে 2টা লাল চোখ গাড়ি সাথিয়ে আসতেছে। তখন মজিদ মেয়ে বুঝতে আর দেরি হলো না, ওদের পিছনে কোনো একটা খারাপ জিন বিশ্বাস পড়েছে। কেননা লাল দেখলে এরকম হয়। মজিদ মেয়ের এই মানে এরকম আরো অনেক পড়েছে, ভয় করলো না, কিন্তু মানে সবাইকে বললো না, বললো ভয় করবে দেখে ওদেরকে বলেনি কাউকে। ধীর গতিতে তার মনে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। যাইতে হঠাৎ করে আবার একটা সাউন্ড হয়, ধাম করে ওঠে, সবাই ভয় খেয়ে যায়। তখন মজিদ মেয়ের গাড়ি থামায় না, গাড়ি স্পিড বাড়িয়ে দেয়, প্রচুরভাবে গাড়ি স্পিড বাড়িয়ে দেয়। দেওয়ার পর এরকম করতে তখন ওই ছেলের বাবা বলে, কেউ গাড়ির উপর কি জানি পড়লো, তুমি গাড়ি স্পিড বাড়িয়ে দিলে। বললো কিছু পড়েনি, ডাল পড়ছে, সমস্যা নেই, আপনার টেনশন করেন না। এর মাঝে হঠাৎ করে দেখে হেল্পারের চোখে পড়ে ওই লাল চোখটা, ওস্তাদ বলে চিৎকার করে ওঠে। তখন মজিদ মেয়ে বলে, চুপ করে থাক। তখন ওই পিছনে 2জন বলতেছে কি হয়েছে। তখন দেখে মানে অ্যাম্বুলেন্স কেমন যেন একটা উল্টাপাল্টা একটা মানে কন্ট্রোলিং হচ্ছে না। তখন ওই 2জন এরকম সঙ্গে শোকার পর দেখে পচা গন্ধ। তখন মজিদ মেয়ে দেখে পচা গন্ধ, তখন কি করবে কিছু বুঝতে পারে না। তখন পিছনের 2জনে ভয় পাইছে আর কি। তারা 2জন ভয় পাওয়ার পর ওরা 2জন যখন অ্যাম্বুলেন্সের পিছনে তাকাইছে, গ্লাসের ওই পাতে দেখে 2টা চোখ মনে হয় দৌড়ে চলে আসতেছে। ছেলের বাবা এবং পাড়া প্রতিবেশী ভাই চিৎকার করে ওঠে। তখন পাড়া প্রতিবেশী ভাই বলে, আপনি বলছিলাম না আপনি এটা করেন না, আপনি কেন এটা করলেন, দেখেন তো কি একটা বিপদে পড়লাম। তখন মজিদ মেয়ে তো টেনশনে পড়ে গেল, কিরাটা কি করছে। এ কথা বলতে গাড়ির ভিতর পচা গন্ধ শুরু হয়েছে এবং ওই 2 চোখ কাছে চলে যাচ্ছে। মজিদ মেয়ে ভয় খেয়েছে। আস্তে আস্তে তখন দেখে কফিনটা আস্তে আস্তে খুলে যাচ্ছে অটোমেটিক। তখন পিছনের 2জন ছিল, ওরা তো ভয়ে কাতর, চিৎকার করতে শুরু করলো। আস্তে আস্তে কফিন যখন খুলে যায়, কফিনের ধার দিয়ে আস্তে আস্তে ওই লাশের হাতটা বের হতে শুরু করছে। যখন হাতটা বের হইতে শুরু করছে, তখন পাড়া প্রতিবেশী ভাই চিৎকার মেয়েটা বলতেছে, তাড়াতাড়ি গাড়ি থামান, আমি নামবো, আমি যাবো না, চিৎকার করতে শুরু করছে। যখন মজিদ মেয়ে এবং জনি পিছন দিক থেকে এই দৃশ্যটা দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ করছে। করার সাথেই ওই পিছন থেকে পাড়া প্রতিবেশী ভাই নেমে দৌড় এবং তার বাবাও নেমে দৌড় মারছে। আর জনি এবং মজিদ মেয়ে ওরাও গাড়ি থেকে নেমে দৌড়ে সাইডে চলে যাচ্ছে। আসার পর মজিদ মেয়ে তো টেনশনে পড়ে গেছে। তখন পাড়া প্রতিবেশী ভাই বলতেছে, এই কুফুরি কালামের লাশ নিয়ে আমি আসতে চাইছিলাম না, আপনার জন্য আসতে হলো। মজিদ মেয়ে চমকে উঠল, কিসের লাশ? বলতেছে কুফুরি কালাম করে এই ছেলেকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এই জন্য ওর সাথে ওই জিনটা এখনো পিছনে পড়ে আসে। তখন মজিদ মেয়ে বলে, আপনি তো আমাকে এইসব কিছু বলেননি, কি হয়ে মারা গেছে, আমি তো আপনার সাথে একটা বিপদে পড়লাম, এ কথা বলতেছে। তখন 4জনই যখন গাড়ির দিকে চোখ দিছে, তখন দেখে গাড়িটা মানে ঝোঁকতে শুরু করছে। গাড়িটা মনে হয় লাফাচ্ছে, ঝোঁকতেছে, মানে একাই গাড়ি প্রচুর দোল খাচ্ছে গাড়িটা। ভয় খেয়ে গেল। তখন ওই পাড়া প্রতিবেশী ভাই বলতেছে, আমি যাব না, আমি এই গাড়িতে বাড়িতে যাব না, আমি অন্য গাড়িতে বাড়িতে যাব। তখন এত রাতে এই জঙ্গলের পাশে
কোনো গাড়ি নেই, গাড়ি পাবেও না। ওখানে একটা পরিত্যক্ত একটা ভাটা ছিল, ওই ভাটার ওপর ওখানে সাইডে যে বসে আছে। তখন মসজিদ মেয়ে বলে, দেখুন এখন যাওয়া সম্ভব না, ঠিক হজরে আজান না দেওয়া পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে, কেননা আমাদের পিছনে ভয়ানক জিন পড়েছে, আর এটা হচ্ছে কুফুরির জিন, এই খুব খারাপ এবং শক্তিশালী। এ কথা বলার পরে কেউ আর ওখান থেকে লড়ে না। অল্প একটু পর দেখে কি জানি মনে হয় মর্মর শব্দ হচ্ছে। তখন মজিদ মিয়া আস্তে আস্তে সামনে দিকে যাওয়ার পর দেখে লাশটা মনে হয় কি জানি বসতে খাচ্ছে, অন্ধকার ছায়া, কালো একটা ছায়ার মতো বসতে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওই অ্যাম্বুলেন্সের কাছে কি যাওয়া যাবে, হয়ে চলে আসে। তার বাবাকে কথা বলার পর বাবা দৌড়ে যাওয়ার জন্য মানে ছটফট করে, হাজার হলো তার সন্তান হয়, তাকে ধরে রাখা হয়। এরই মাঝেই ক্ষণিকের পর ফজরের আজানের ধ্বনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যায় চারধার দিয়ে। ক্ষণিকের মধ্যে গাড়ি নিস্তব্ধ, আকাশের আবহাওয়াটাও নিস্তব্ধ হয়ে পড়ে। তখন তারা সবাই গাড়িতে চলে যায় এবং এক স্টার্টে গাড়ি চালু হয়। কফিন দেখে আগেকার মতোই বন্ধ আছে, খোলা নেই। চলে যায় বাসায়, লাশটা নামানো হয়, লাশটাকে আবার দাফন করানো হয়। লাশটাকে দাফন করানোর সময় দেখে লাশটার মাংস মনে হয় খুয়ে কি জানি তুলে তুলে খেয়ে ফেলে দিয়েছে। এসব কিছু হওয়ার পরে আবার দাফন করার পর ওই এলাকার একটা ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। ইমাম সাহেবের সব কিছু খোলার পর বলতেছে, এটা হচ্ছে কুফুরি কালামের লাশ, এর সাথে যে জিনটা ছিল ওই জিনটা এখনও আছে, আর ওর সাথে একটা পিশাচ পড়ছিল, তিনি ওই লাশটাই খাওয়ার জন্য চেষ্টা করছিল, এবং ওই শক্তিশালী জিনটাও আপনাদের সাথেই ছিল, আর এখনও আছে। আর এই লাশটা যখনই মাটি দেয় মানে কবর দেওয়া হয়, তখন কবর থেকে উঠে আসে, এই জিনটা তুলে নেয়, কেননা এই লাশ দিয়ে কুফুরি কালাম করা হয়েছে, এই জন্য লাশটা নিচে থাকতে পারতেছে না। আর এই লাশের মাথা কেটে নিয়ে চলে গেছে মানে তান্ত্রিক অথবা কোনো কবিরাজ আর কি, এই জন্য লাশটা থাকতে পারতেছে না। তখন হুজুর কিছু দোয়া দরুদ পড়ে, কিছু তাবিজ, কিছু কবরের মাটির পাশে রেখে দেয়। তখন বলতেছে, কিছুদিন এই লাশটা আপনারা পহরা দেবেন, কারণ লাশটা উঠে যান না যায়, আর গেলে এই দোয়া করবেন, আর আমি কবর বন্ধ করে দিয়েছি, ইনশাল্লাহ কিছু হবে না। ইনশাল্লাহ এর পর থেকে কোনো কিছু হয়নি। কিন্তু ছেলের বাবা কিছুদিন লাশটা পহরা দিয়েছে, আর কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হয়েছে মজিদ মিয়ার সাথে। ঠিক এই ঘটনার পর ঠিক 3 মাস মজিদ মিয়া কোনো গাড়ি চালায় না, বাসা থেকে বের হয়নি। 3 মাস পর জনিক ফোন করে ওরা দুজন আবার গাড়ি নিয়ে বের হয়েছে। বের হওয়ার সময় খনিকে যাওয়ার পর দেখে গাড়িটা ফাঁকা, কিন্তু মজিদ মিয়া পিছনের দিক চেয়ে দেখে ওই কফিনটা পিছনে পড়ে আছে মানে গাড়িতে। 3 মাস পর কিন্তু গাড়ি বার করছে, করে দেখে ওই পিছনে ওই কফিন, এবং ওই লুকিং গ্লাসে দেখে ওই 2টা চোখ আবার চলে আসতেছে। এটা দেখে ভয়ে চিৎকার করে উঠে ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর থেকে মজিদ মিয়া আর এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স গাড়ি কোনোরকম কিছু চালায়নি, আর চালায়ও না, রাতে বের হয় না। ঘটনাটি এই পর্যন্তই মজিদ মিয়া আমাদের পাঠাইছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।